প্রিয় ঢাবি খ প্রত্যাশীরা, আমাদের নিয়মিত সিরিজ ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের জিকে প্রশ্ন সমাধানের আজ আমরা আমাদের ষষ্ঠ ভিডিওতে এসেছি। আজ আমরা সমাধান করব 2018-19 সেশনের জিকে প্রশ্নটা। আমরা সমাধান করতে করতে দেখব এই প্রশ্নগুলো থেকে আগামী বছরগুলোতে কোন ধরনের প্রশ্ন আসতে পারে। তো দেখো, আমাদের যে প্রথম প্রশ্নটা সেখানে আছে, নৌকাবাইচে পরিবেশিত গানের নাম কি? এখানে আমরা প্রথমে অপশনসগুলোতে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি সারি, জারি, ভাটিয়ালি, ভাওয়াইয়া। এখানে আমরা চারটা গানের নাম দেখতে পাচ্ছি। সো এখানে আমি আশা করব তোমরা যখন পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা দিতে যাওয়ার পরে তোমরা এই অপশনসগুলোর সাথে অবশ্যই পরিচিত থাকবে, এবং অ্যাটলিস্ট তুমি যদি মিনিমাম পড়াশোনা করে যাও তাহলে অ্যাটলিস্ট 2 থেকে 3টা যে অপশনস সেখানে তোমার জানাই উচিত। যেমন ধরো জারি বা সারি, এই দুইটার মধ্যে তোমার ডাউট হতে পারে, ডাউট হলে ঠিক আছে। কারণ আমরা জানি ভাওয়াইয়া, ঠিক আছে, ভাওয়াইয়া যে গানটা এই বা সঙ্গীতটা, এটা কিন্তু কোন অঞ্চলের? এটা রংপুর অঞ্চলের। ভাওয়াইয়া রংপুর অঞ্চলের। আমরা আরেকটা জানি খুবই ফেমাস, সেটা হচ্ছে গম্ভীরা। গম্ভীরা, গম্ভীরা কোন অঞ্চলের? গম্ভীরা হচ্ছে রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলের। আমরা মোটা দাগে রাজশাহী ধরে নিলাম। গম্ভীরা হচ্ছে রাজশাহী অঞ্চলের। তো এরপর আমরা জানি ভাটিয়ালি। ভাটিয়ালি গানটা ডেডিকেটেডলি ময়মনসিংহ অঞ্চলের। এখন আমাদের বাকি থাকে কোন দুইটা? আমাদের বাকি থাকে জারি আর সারি, ঠিক আছে। সো আমরা জানি জারি হচ্ছে এটাও ঢাকা আর হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের। এদিকে বাকি থাকছে একটা, সেটা হচ্ছে সারি। আমরা এই যে সারি গানটা, এই সারি গানটা আসলে মেইনলি এই যে নৌকাবাইজ যে অনুষ্ঠানটা, সেটা মেইনলি নৌকাবাইজ শুরু হয়েছিল তোমার মুঘল আমলে। মুঘল আমলে বাংলার যে মুঘল সুবেহদার ছিল। আচ্ছা, সুবেহদার শব্দটা কই থেকে আসলো সেটা একটু বলি। আমাদের মুঘল যে এম্পায়ারটা ছিল, মুঘল এম্পায়ারের আন্ডারে বাংলা ছিল একটা সুবাহ। সুবাহ মানে কি? সুবাহ মানে হচ্ছে একটা প্রদেশ, আর সুবাহ হচ্ছে একটা ফার্সি শব্দ, ঠিক আছে। সো বাংলার সুবাহদার ইসলাম খান চিশতি, তোমরা হয়তো বা তার নাম জানো অনেকেই, ইসলাম খান চিশতি। ইসলাম খান চিশতি। সো বাংলার সুবাহদার ইসলাম খান চিশতি তিনি কিন্তু প্রথম নৌকা বাইচের প্রচলন করেছিলেন, এবং আস্তে আস্তে এই নৌকা বাইচের জন্যই এই সারি গানটা মেইনলি গাওয়া হতো। তারা সারি গান গাইতো এবং তার সাথে সাথে কি নৌকা বাইচ করতো, ঠিক আছে। সো আমাদের অ্যান্সারটা হবে কি সারি। আর এই রিলেটেড গান থেকে যদি আর কোনো প্রশ্ন আসতে পারে, এইখান থেকে আসতে পারে। আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দেই, চটকা নামে এক ধরনের গান আছে, চটকা। চটকা গানটা রংপুর অঞ্চলের। ওকে, সো তোমরা এই প্রশ্ন সলভ করার সাথে সাথে এই এক্সট্রা ইনফরমেশন গুলো ধরে নিবে। আর আমি বারবার যে কথাটা বলি সেটা হচ্ছে, প্রশ্ন ব্যাংক সলভ করা মানে কিন্তু এটা দেখা না যে আগের বছর কোন প্রশ্নটা এসেছে। প্রশ্ন ব্যাংক সলভ করা যে মেইন এইমটা, সেটা হচ্ছে আমরা ওই প্রশ্নের লেজ ধরে আর কি কি প্রশ্ন আসতে পারে সামনে আমাদের, সেগুলোকে ধরে রাখা, ঠিক আছে। আসলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। এখানে আছে ল্যাটিন সিভিস শব্দ এর অর্থ কি? ল্যাটিন সিভিস। সো এখানে আমরা কয়েকটা অপশন দেখতে পাচ্ছি, নগর, নগর রাষ্ট্র, নাগরিক রাষ্ট্র। সো এটা তুমি আসলে গেস করে পারবা না, কারণ হচ্ছে এখানে সিভিস থেকে তোমার সিভিক্স ওয়ার্ডটা তোমার মাথায় আসতে পারে, কিন্তু এখানে কিন্তু সিভিক্স এর সাথে সবগুলা কানেক্টেড। নগর বলো, নগর রাষ্ট্র বলো, নাগরিক বলো, রাষ্ট্র বলো। সো এখানে সিভিস যে ওয়ার্ডটা, এটা মেইনলি একটা ল্যাটিন ওয়ার্ড। সিভিস ওয়ার্ডটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড। এই সিভিস ওয়ার্ডটার সাথে আমরা দেখি যে বর্তমানে যে সিভিক্স ওয়ার্ড, এদের ফোরফাদার হিসেবে তুমি দুইটা ওয়ার্ডকে নিতে পারো। একটা হচ্ছে সিভিস, আর একটা হচ্ছে সিভিটাস। এখানে যে সিভিস ওয়ার্ডটা আছে, এইটার মানে হচ্ছে নাগরিক, ঠিক আছে। সিভিস ওয়ার্ডটা মানে হচ্ছে নাগরিক। ল্যাটিন সিভিসের বাংলা অর্থ দাঁড়ায় হচ্ছে নাগরিক বা সিটিজেন। আর এইখানে একটু ইংলিশটা লিখে দেই। আর এইখানে আমাদের যে ওয়ার্ডটা সিভিটাস, সেটা হচ্ছে সিটি স্টেট। ওকে, অ্যাকচুয়ালি সিটি স্টেটের কনসেপ্টটা এসেছিল গ্রিক থেকে, প্রাচীন গ্রিস থেকে। সেখানে আসলে মেইনলি একটা সিটি সেন্টার স্টেট গঠিত হতো, এন্ড সেই সিটি স্টেটটা ল্যাটিনে যে টার্মটা সেটা হচ্ছে সিভিটাস। সো নাগরিক। আর এখানে হচ্ছে নগর রাষ্ট্র। সো আমাদের প্রশ্নটা ছিল ল্যাটিন শব্দ সিভিসের অর্থ কি? সিভিসের অর্থ হচ্ছে নাগরিক। ওকে, সো এক্সট্রা যে ইনফরমেশন আছে তোমরা একটু এগুলো দেখে যাবে। মেইনলি এটা হচ্ছে যারা বি ইউনিটের, যারা হিউম্যানিটিস থেকে দিতে, আগে কিন্তু বি ইউনিট আর ডি ইউনিটের প্রশ্ন আলাদা হতো। সো এটা আসলে তোমাদের পরিণতি বই থেকে এসেছিল যারা হিউম্যানিটিসের। যারা সায়েন্সের আসছে তাদের ভয় পাওয়ার কিছু নেই। এখন কিন্তু এমন কোনো প্রশ্ন আসে না যেটা হচ্ছে শুধু হিউম্যানিটিস স্টুডেন্টরাই পারবে, সায়েন্স স্টুডেন্টরা পারবে না। ওকে, সো এরপর আসলে সামনের দিকে আমরা যাব, কোনটি প্রাচীনতম? এখানে আমাদের অপশনস আছে কয়েকটা। ব্রাহ্মী লিপি একটা অপশন আছে, তারপর আছে আমাদের চর্যাপদ, রামচরিতম, গীতগোবিন্দ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মী লিপি কিন্তু একটা লিপি, ঠিক আছে। চর্যাপদ কি? বাংলা সাহিত্যের কিন্তু আদি নিদর্শন। চর্যাপদ কি?
বাংলা সাহিত্যের আদি নিদর্শন। ওকে, আর এরপর যে আমরা দেখতে পাচ্ছি রামচরিতম। রামচরিতমটা হচ্ছে কি একটা বই, যেটা হচ্ছে পৌরাণিক একটা বই, সেটা হচ্ছে আমাদের সনাতনী ধর্মের জন্য খুবই সিগনিফিকেন্ট, তাদের জন্য এটা খুবই একটা হোলি বই, ঠিক আছে। তারপর দেখো এখানে ব্রাহ্মী লিপিটা, এই ব্রাহ্মী লিপিটা মেইনলি হচ্ছে কি আমাদের যে বর্তমান বাংলা ভাষা আছে, বর্তমান বাংলা ভাষা বলো বা আমাদের সাবকন্টিনেন্টের যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, এগুলো কিন্তু মেইনলি এই ব্রাহ্মী লিপির যে একটা অপভ্রংশ বা এটা চেঞ্জ হয়ে কিন্তু এসেছে। বাট আমরা যদি একটু টাইম ফ্রেমগুলো দেখি, এটা হচ্ছে চর্যাপদ আদি সাহিত্য, রামচরিতম কি একটা বই। আর তোমরা কিন্তু জানো যে আসলে রামচরিত আর হচ্ছে আমাদের আরেকটা বই আছে রামায়ণ, ঠিক আছে। এই যে কয়েকটা রামায়ণ বলো, তারপর হচ্ছে মহাভারত বলো, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো কে লিখেছে? রামায়ণ বাল্মীকি, মহাভারত বেদ ব্যাস, এগুলো একটু দেখে নিবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মী লিপিটা। এই ব্রাহ্মী লিপিটাই কিন্তু এগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন, কারণ আমরা জানি যে ব্রাহ্মী লিপি থেকেই কিন্তু পরবর্তীতে আমাদের চর্যাপদ যে পালি ভাষায় লেখা হয়েছে বা আমাদের বাংলা সাহিত্যে বা বাংলার যে আদি একটা রূপ ভাষার, সেটা যে ভাষায় লেখা হয়েছে তারও আদি রূপ হচ্ছে ব্রাহ্মী লিপি। সো আমাদের অ্যান্সারটা হবে কি ব্রাহ্মী লিপি। ওকে, তারপর আসলে আমরা একটু সামনে মুভ করব। ওকে, এরপর আমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের পাহাড় কোন যুগে সৃষ্ট? এই প্রশ্নটা উত্তর করার আগে আমাদের আসলে একটা জিনিস খুব ভালো মতো পড়ে নিতে হবে, বাংলাদেশের কোন অঞ্চলগুলো কোন টাইমে গঠিত হয়েছে। সেটা না পড়লে আসলে এটা পারা খুবই টাফ হয়ে যাবে। সো আমার আবার ম্যাপটা আঁকতে হবে। তোমরা যারা আমার এই সিরিজটা ফলো করছো, তোমরা দেখবে আমি আসলে অনেকবার ম্যাপ এঁকে ফেলেছি। সো তোমাদের কিন্তু বাংলাদেশের ম্যাপ নিয়ে একটা খুব ভালো কনসেপ্ট রাখতে হবে, তা না হলে কিন্তু তোমরা জিকেতে অনেক কিছু মিস করে যাবা। ওকে, সো আসলে এটা যদি আমরা বাংলাদেশের ম্যাপ হিসেবে দেখি, মেইনলি আমাদের এখানে বাংলাদেশের যে ভূমিরূপটা, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো? ভূমিরূপ। ভূমিরূপ, বাংলাদেশের যে ভূমিরূপটা সেটাকে আমরা মেইনলি তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে কি টারশিয়ারি যুগের পাহাড়, একটা হচ্ছে প্লাইস্টোসিন যুগের পাহাড়, আর তিন নাম্বারটা হচ্ছে সাম্প্রতিক যুগের প্লাবন সমভূমি। আর যে জোরাসিক যুগটা, এটার সাথে আমাদের দেশের কোনো জিনিসের আমরা মিল খুঁজে বের করবো না, ঠিক আছে। সো এটা আগেই বাদ, এই অপশনসটা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ম্যাপটাতে আমরা প্রথমত যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি টারশিয়ারি যুগ। টারশিয়ারি যুগ কোনটা? টারশিয়ারি যুগ যে টাইমে হিমালয় পর্বতমালা গঠিত হয়েছিল বাংলাদেশের এই উত্তর সাইডে, ঠিক আছে। সো হিমালয় পর্বতমালা যখন গঠিত হয়েছিল, সেই গঠন করার টাইমে বাংলাদেশের এই যে সাইডটা, বাংলাদেশের মেইনলি যে পূর্বাঞ্চলীয় সাইডটা, এই পূর্বাঞ্চলীয় সাইডটাতে অনেক বড় বড় হিমালয়ের মতোই পাহাড়গুলো হয়ে যায়, ঠিক আছে। সো ওই টাইমে যদি তুমি বাংলাদেশের ম্যাপটা দেখো, ওই টাইমে কিন্তু এই কোন অংশের অস্তিত্ব ছিল না এই টারশিয়ারি যুগে, তখন কিন্তু খালি এই সাইডটা ছিল, ঠিক আছে। সো এই টাইমটাকে আমরা বলি কি টারশিয়ারি। টারশিয়ারি। সো টারশিয়ারি যুগে কোন অঞ্চলগুলো পড়ছে তুমি দেখতে পাবা। এখানে কি আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি কি চট্টগ্রাম আর পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম অঞ্চলটাকে দেখতে পাচ্ছি। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি কি বৃহত্তর সিলেট, বৃহত্তর যে সিলেট অঞ্চলটা, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঠিক আছে, এই অঞ্চলগুলো আমরা দেখতে পাচ্ছি। সো এরপর আমি একটা ডিফারেন্ট কালার নিয়ে তোমাদেরকে দেখাবো। এইখানে পরবর্তী যে পার্টটা প্লাইস্টোসিন যুগ, প্লাইস্টোসিন যুগটা হচ্ছে কি এটা মেইনলি আইস এজ যেটাকে বলেন, যে টাইমে পৃথিবীর নর্থ পোলের যে আইসগুলো ছিল সেগুলো মেল্ট হয়ে বিভিন্ন জায়গায় নতুন নতুন ভূমি তৈরি হচ্ছিল। তো সেই টাইমটাতে বাংলাদেশের কিছু কিছু জায়গায়, যেমন ধরো কুমিল্লা যে অঞ্চলটা আছে এখানে, তারপর তোমার ধরো যে আমাদের টাঙ্গাইল, ময়মনসিং, এদিকে যে মধুপুরের গড় বা ভাওয়ালগড় নামে যে জায়গাগুলো আছে, তারপর রাজশাহীর যে বরেন্দ্র অঞ্চলগুলো আছে, এইখানে ছোট ছোট যে পাহাড়ি অঞ্চল গঠিত হয়েছিল সেটাকে আমরা বলি কি প্লাইস্টোসিন যুগের পাহাড় সমূহ। এই পাহাড়গুলোকে মেইনলি আমরা কি নামে রাখি জানো? টিলা। ছোট ছোট পাহাড়, এগুলোকে আমরা কি নামে রাখি? টিলা। সো এটা কোন টাইমের? এটা হচ্ছে প্লাইস্টোসিন টাইমের। এগুলোর অন্তর্গত কি কি আছে? আমাদের কুমিল্লা লালমাই পাহাড় আছে, তারপর হচ্ছে আমাদের এখানে বরেন্দ্র অঞ্চলে কিছু এলাকা আছে, এখানে আমরা দেখতে পাই আমাদের টাঙ্গাইল, ময়মনসিং, এখানে মধুপুরের গড় বা ভাওয়ালগড় নামে যেটি পরিচিত। ওকে, সো এইগুলো। আর মেইনলি বাকি থাকে হচ্ছে আমাদের সাম্প্রতিক যুগ। সাম্প্রতিক যুগ কোনটা? সাম্প্রতিক যুগ হচ্ছে কি যে আমাদের হিমালয় পর্বতমালা থেকে একটা নদী আসলো গঙ্গা, বাংলাদেশে এসে হয়ে গেল পদ্মা। তারপর আমাদের তিব্বত থেকে একটা নদী আসলো, সেটা হচ্ছে কি ইয়ারলাং সাংপো, ভারত দেশে হয়ে গেল সাংপো, বাংলাদেশে হয়ে গেল কি ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র বাংলাদেশে ঢুকলো, এদিকে নাগা মণিপুরি পাহাড় থেকে একটা নদী আসলো কি বরাক, বরাক এসে হয়ে গেল কি সুরমা কুশিয়ারা মেঘনা হয়ে গেল। এই যে মেজর তিনটা নদী বাংলাদেশে আসলো, এই তিনটা মেজর নদী বাংলাদেশে আসার পরে
ঠিক আছে। এগুলো কি বাংলাদেশের পলিমাটি নিয়ে আসলো, সেই পলিমাটিগুলো আস্তে আস্তে জমে 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 আমাদের দেশটা কি গঠিত হলো। বাংলাদেশের যে মেজর পার্ট, বাংলাদেশের 80%, 80% পার্ট, সেটা কি সাম্প্রতিক যুগের প্লাবন সমভূমি। ঠিক আছে, ঠিক এই কারণে কিন্তু বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। নদীমাতৃক মানে কি, নদীমাতা যারা বহুব্রীহি সমাস, তার মানে কি বাংলাদেশের ম্যাক্সিমাম পার্টের জন্ম কিন্তু হয়েছে নদী থেকে। এই জন্য আমরা কি বাংলাদেশকে কি বলি, রিভারাইন কান্ট্রি। ওকে, সো প্রশ্নটা কিন্তু এখন তোমরা উত্তর করতে পারবে। পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের পাহাড় কোন যুগে সৃষ্ট, সেটা কি অবশ্যই টারশিয়ারি যুগে। এখানে আমরা দেখেছি। ওকে, সো তোমরা যদি এরকম জোস জিকে ক্লাস করতে চাও, যা ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট পরীক্ষা দিবা, তোমরা কিন্তু অবশ্যই আমাদের বি ইউনিটের যে কোর্সটা আছে সেখানে ভর্তি হয়ে যেতে পারো। ওকে, তারপর আসো আমরা সামনের দিকে যাই। এখানে আছে আমাদের ভূমিকম্প সৃষ্ট সমুদ্র ঢেউ হিসেবে পরিচিত কোনটা। ওকে, সো ভূমিকম্প সৃষ্ট সমুদ্রের যে ঢেউটা, সেটা আসলে আমাদের কাছে সুনামি নামে পরিচিত। ঠিক আছে, সুনামি। সুনামিটাকে ইংলিশে আমরা কি লিখি, একটা টি লিখি, তারপর লিখি সুনামি। ঠিক আছে, সুনামি কোন ভাষার শব্দ, সুনামিটা হচ্ছে একটা জাপানি শব্দ। ওকে, তারপর এখানে দেখো যে অপশনস গুলো আছে সেগুলো একটু জেনে নেই আমরা। মেইনলি দেখো এখানে আছে কি টর্নেডো। টর্নেডো কি একটা তোমার ধরো মানে একটা ঝড় যে তৈরি হয়, ঠিক আছে, মানে একটা ঝড়, টর্নেডো যখন আসবে সেখানে কিন্তু ওয়ার্ডে ঝড় থাকবে। তারপর দেখো হ্যারিকেন। হ্যারিকেন কি, হ্যারিকেন অবশ্যই মেক্সিকো উপসাগরের সাথে কানেক্টেড থাকবে। ওকে, হ্যারিকেন কি মেক্সিকো উপসাগর থেকে যেসব তৈরি হবে সেগুলো কি বলবো আমরা, হ্যারিকেন বলবো। তারপর দেখো টাইফুন। টাইফুন কি মেইনলি দক্ষিণ চীন সাগর সৃষ্ট কোনো ঝড় যদি তৈরি হয়, দক্ষিণ চীন সাগর। ওকে, সো এগুলোকে আমরা কি বলবো, টাইফুন। সো এইভাবে তোমাকে ওয়ার্ড ধরে ধরে মনে রাখতে হবে, তা না হলে কিন্তু তুমি গুলায় ফেলবা যে কোনটা সুনামি, কোনটা হচ্ছে তোমার টাইফুন, টর্নেডো। ওকে, আর যদি ভূমিকম্প সৃষ্ট সমুদ্র ঢেউ, সেটা মানেই হচ্ছে কি সুনামি। ওকে, আসলে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাতৃসূত্রীয় পারিবারিক ব্যবস্থার উদাহরণ কোনটা। মাতৃসূত্রীয় মানে কি, মাতৃতান্ত্রিক, ম্যাট্রিয়ার্কাল। আমরা মেইনলি দেখি বর্তমানে কি আমাদের বাংলাদেশ সহ ওয়ার্ল্ডে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু পুরুষ শাসিত সরকার ব্যবস্থা বা পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা, পরিবার ব্যবস্থা সবকিছুই এটা কি প্যাট্রিয়ার্কাল। কিন্তু বর্তমানে আমাদের দেশে আমাদের দুইটা উপজাতি আছে যারা কি ম্যাট্রিয়ার্কাল, ঠিক আছে, বা মাতৃতান্ত্রিক। তারা কারা, প্রথম অপশন সি, গারো ও খাসিয়া। তোমরা একটা জিনিস হয়তো খেয়াল করেছো যে তোমাদের কিন্তু এই টপিকটা এই বাংলাদেশের উপজাতি থেকে কিন্তু অনেকবার আমি সলভ করে ফেলেছি অলরেডি আগের প্রশ্নগুলোতে। তোমাদের কিন্তু আমি প্রতিবার সলভ করার টাইমে আশেপাশে যে ইনফরমেশন গুলো দিয়েছি, আমার মনে হয় তোমাদের কিন্তু অলরেডি এই টপিকটা পড়া শেষ হয়ে গেছে, তাই না? এখানে আসলে আমরা ইন ডিটেইলস আলোচনা করি। এই যে গারো আর খাসিয়া, গারো খাসিয়ারা আসলে কোথায় বসবাস করে? গারোরা মেইনলি বসবাস করে কি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে। ঠিক আছে, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলগুলা যে আছে আমাদের এখানে। তারপর ধরো এখানে আমাদের খাসিয়ারা মেইনলি বৃহত্তর সিলেট অঞ্চলে বসবাস করে। ওকে, আরেকটা ইনফরমেশন যদি আমি দিই, গারো এবং খাসিয়া, এই গারো এবং খাসিয়া এই দুইটা উপজাতি কিন্তু বাংলাদেশের একমাত্র, সরি আসলে একমাত্র না, মানে দুই মাত্র, এই দুইটাই হচ্ছে কি আমাদের দুইটা মানে খ্রিস্টান যারা, ঠিক আছে, এই দুইটাই অনলি খ্রিস্টান। বাকি অন্যান্য ধর্মের আছে, আমি বাকিগুলোকে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। ওকে, ঠিক আছে, আসো আমরা একটু সামনের দিকে যাই। এখানে দেখতে পাচ্ছি আমরা যে উইং কমান্ডার এম কে বাশার মুক্তিযুদ্ধে কোন সেক্টরের কমান্ডার ছিলেন। ওকে, এই কোশ্চেনটা আসলে খুবই আসে, বারবার আসে। ওকে, সো এম কে বাশার উনি কিন্তু ছিলেন মেইনলি সেক্টর 6 এর। এখন তুমি আমাকে বলতে পারো ভাই আসলে এতগুলো তো মনে রাখা খুব টাফ, কিভাবে মনে রাখবো? এখান থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো একটু বলি তোমাকে আগে। প্রথমত যেটা আসে সেটা আগেও বলেছি, 10 নম্বর সেক্টর নিয়ে তোমার প্রশ্ন আসে। 10 নম্বর সেক্টরের বিশেষত্ব কি, সেটা কি এইটা হচ্ছে একমাত্র নৌ সেক্টর বা উপকূলীয় সেক্টর ছিল। 10 নম্বর সেক্টরটা কি ছিল, একমাত্র নৌ বা উপকূলীয় সেক্টর ছিল। এখানে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না, ঠিক আছে, এখানে কিন্তু নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না। ওকে, তারপর তোমার প্রশ্ন আসতে পারে 1 নম্বর সেক্টর থেকে যেটা আসলে মেইনলি আসে সেটা হচ্ছে কি 1 নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার নিয়ে আসলে ভাববা তুমি জিয়াউর রহমানকে নিয়ে আসবে, ঠিক আছে, তো 1 নম্বর সেক্টর নিয়ে আসলে কারটা আসবে, জিয়াউর রহমানেরটা। ওকে, তারপর 2 নম্বর সেক্টর যদি আমরা ধরি, 2 নম্বর সেক্টর আছে, তারপর এখানে 4 নম্বর সেক্টর, 5 নম্বর সেক্টর। তো তোমরা ধরো যে এগুলো নিয়ে আমরা একটা আলাদা ক্লাস নিব, কারণ এখন যদি আমি সবগুলো সেক্টর আলোচনা করি সেখানে আমার খুব বেশি টাইম চলে যাবে। সো তোমাদেরকে আমি কথা দিলাম একটা আমাদের ক্লাস আসবে, সেই ক্লাসে আমি প্রত্যেকটা সেক্টরকে মনে রাখার জন্য একটা নিউমোনিক্স দিয়ে রাখবো। ওকে, আসলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2021 যার সাথে যুক্ত, তোমরা সবাই জানো জলবায়ু পরিবর্তনের সাথেই বদ্বীপ পরিকল্পনাটা যুক্ত। ওকে, সো এটা নিয়ে কথা হচ্ছে, মেইনলি আমরা এই পরিকল্পনাটা পেয়েছি কাদের থেকে, এটা আমরা মেইনলি পেয়েছি নেদারল্যান্ডস থেকে। ওকে, আর ওই টাইমটাতে আসলে এই প্রশ্নটা একটা সাম্প্রতিক হিসাবে ধরা যেত। ওই টাইমটাতে মেইনলি শুরু হয়েছিল যখন আমরা 17-18 সালে বা 18-19 সালটাতে ছিলাম। ওকে,
পরবর্তী প্রশ্নে যাব আমরা। দেখো এখানে পার্সোনা নন গ্রাটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য। পার্সোনা নন গ্রাটা এটা মেইনলি হচ্ছে তোমার, আমি জিনিসটা কি সেটা আগে বলি। পার্সোনা নন গ্রাটা মানে কি, ধরো তোমার ফ্রেন্ড সার্কেলে তোমরা মাঝে মাঝে এমন করো না, কোনো একটা ফ্রেন্ডকে অবাঞ্ছিত ঘোষণা করো, এই তুই ক্যান্সেল, ঠিক আছে। কিন্তু বর্তমানে তো যে টার্মস গুলো ইউজ করা হয় ক্যান্সেল, যে হ্যাঁ তুই ক্যান্সেল, তুই আমাদের লিফট আউট এখন থেকে। সো এরকম পার্সোনা নন গ্রাটা মানে হচ্ছে কোনো একটা মানুষকে আসলে ক্যান্সেল করে দেওয়া, সে হচ্ছে এখানে অবাঞ্ছিত, সে এখানে আসতে পারবে না। কিন্তু কাদের ক্ষেত্রে, এটা হচ্ছে কূটনীতিবিদদের ক্ষেত্রে। ধরে নাও বাংলাদেশি হাই কমিশন ইন্ডিয়াতে, ধরো বাংলাদেশি হাই কমিশন ইন্ডিয়াতে বাংলাদেশের কোনো কূটনীতিবিদকে তারা পার্সোনা নন গ্রাটা ঘোষণা করলো, মানে কি তারা চায় না সেই মানুষটা আর হচ্ছে ওইখানে থাকুক, ঠিক আছে। ওকে, এরপর আসলে আমরা যাই সামনের দিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সংবিধানে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন যে সালে প্রথম যুক্ত হয়। ওকে, সো মেইনলি আমাদের নারী আসন যুক্ত হয় প্রথমবারের মতো 1972 সালে, ঠিক আছে। আমাদের দেশ স্বাধীন হয় যখন আমাদের সংবিধানটা তৈরি করা হয়েছিল, সেই সংবিধান অনুযায়ী মোটামুটি 15 জনকে যুক্ত করা হয়েছিল সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে, কিন্তু সেটাকে পরবর্তীতে 50-এ উন্নীত করা হয়েছে 2018 সালের দিকে, এবং সেটা কিন্তু বর্তমানে প্রায় 25 বছরের জন্য করা হয়েছে। আর বর্তমানে আমাদের যে আমাদের সংবিধান প্লাস জাতীয় সংসদ সংস্কার কমিটি আছে, তারা কিন্তু আরো বাড়িয়েছে, যেগুলো এখন ফিক্সড না, তাই আমরা এখনো বলবো না, ঠিক আছে। আসলে আমরা এখন সামনের দিকে মুভ করি। এখানে দেখো যে কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র। এখানে আমাদের কয়েকটা অপশনস আছে, জয়যাত্রা, কখনো আসেনি, জীবন থেকে নেয়া, এদেশ তোমার আমার। সো এখানে জয়যাত্রাটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা চলচ্চিত্র, এবং এটা কিন্তু পরিচালনা করেছিলেন জহির রায়হান, ঠিক আছে। এখানে দেখো আরেকটা মুভি আছে জীবন থেকে নেয়া, এই জীবন থেকে নেয়া মুভিটাও কিন্তু জহির রায়হানের ছিল, ঠিক আছে, কিন্তু এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক না আসলে। ওকে, সো জয়যাত্রা কার? জহির রায়হানের, ঠিক আছে। আসলে আমরা পরবর্তী প্রশ্ন আছে, আর হচ্ছে মুভি থেকে কিন্তু আরো বেশ কয়েকটা প্রশ্ন আসে তোমার। জহির রায়হানের শুধু মুভি না, জহির রায়হানের কিন্তু লেট দেয়ার বি লাইট, স্টপ জেনোসাইড, এরকম কয়েকটি ডকুমেন্টারি আছে, প্রামাণ্যচিত্র। ডকুমেন্টারি আর মুভি কিন্তু সেম জিনিস না, এটা কিন্তু তোমাকে আটকে দিতে পারে যে নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক মুভি, এরকম প্রশ্ন আসতে পারে নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র বা ডকুমেন্টারি। সেক্ষেত্রে কিন্তু কনফিউজ হওয়া যাবে না, ডকুমেন্টারি বা প্রামাণ্যচিত্র আসলে কি হবে, লেট দেয়ার বি লাইট অথবা স্টপ জেনোসাইড, আর মুভি আসলে কি হবে, জয়যাত্রা, মুক্তিযুদ্ধ ভিত্তিক। আর যদি তোমাদের সামাজিক হচ্ছে সেটাকে জীবন থেকে নেয়া। ওকে, আসো আমরা পরবর্তী প্রশ্নে যাব। ওকে, বঙ্গবন্ধু সর্বমোট কতদিন জেলে ছিলেন? এখানে আসলে কোনো অপশনই ঠিক নাই। এন্ড তোমরা যারা সামনে পরীক্ষা দিবা এই কয়েকদিনের মধ্যে, তোমাদের আসলে বঙ্গবন্ধু কতদিন জেলে ছিল, বঙ্গবন্ধুর চোখের কি রোগ হয়েছিল, এগুলো আপাতত লাগবে না, আপাতত তোমরা স্কিপ করতে পারো। আপাতত তোমরা ডক্টর ইউনূসের যে ব্যাপারগুলো আছে সেগুলো একটু পড়তে পারো, ঠিক আছে। এরপর আসো আমরা সামনে যাই। বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার বিষয়ে কয়টি আর্টিকেল আছে? আর্টিকেল কোনটা তোমাদেরকে আমি পড়ালাম না গত ক্লাসটাতে, 153টা টোটাল অনুচ্ছেদ আছে আমাদের সংবিধানে। সেই 153টার মধ্যে টোটাল 18টা অনুচ্ছেদ কিন্তু আমাদের সংবিধানের এই মৌলিক অধিকার বিষয়ক। আরো কয়েকটা সংখ্যা আসলে আমরা জেনে নিই। যেমন আমাদের সংবিধানের মূলনীতি কিন্তু কয়টা? চারটা কি মূলনীতি। সংবিধানের অধ্যায় কয়টা? সংবিধানের অধ্যায় হচ্ছে 11টা। অনুচ্ছেদ কয়টা? 153টা। ওকে, আর 7টা কি আছে? তফসিল 7টা, আর সংশোধনী হয়েছে টোটাল 17 বার, ঠিক আছে। সো তোমরা যখন এভাবে পড়তে থাকবা, যখন কোশ্চেন ব্যাংক সলভ করবা, কোশ্চেন ব্যাংক সলভ করার বেস্ট ওয়ে আমি আবারও বলি, তোমরা যখন ওই কোশ্চেনটাতে যাবা, তোমরা এটার সাথে সাথে একটা জিকে বই হাতে রাখবা, তোমরা ওই রিলেটেড যতগুলো আছে একসাথে দেখে নিবা, ঠিক আছে। এভাবে করলে তুমি অনেক বেশি কোশ্চেন জানতে পারবে, মাথায় রাখতে পারবে। ওকে, ঢাকার কোথায় মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত? সো এখানে আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘরটা, তোমরা এটা নিয়ে আসলে অনেকে কনফিউজ হয়ে যাও, অনেকে বলো ভাই এক একটা তো এক এক বই এক রকম দেওয়া। সো এখানে একটু কনফিউজ হওয়ার আসলে একটা কারণও আছে, কারণ মুক্তিযুদ্ধ জাদুঘর কিন্তু প্রথমে বানানো হয়েছিল কি সেগুনবাগিচাতে, ঠিক আছে। প্রথমে মুক্তিযুদ্ধ জাদুঘরটা বানানো হয়েছিল কোথায়? সেগুনবাগিচাতে প্রথমে, তারপর কিন্তু এটাকে শিফট করে আগারগাঁওয়ে নেওয়া হয়, ঠিক আছে। সো বর্তমানে কোথায় অবস্থিত? আগারগাঁওয়ে। আর এখানে আরো দুইটা অপশনস আছে, যেমন ধরো শাহবাগ আর ধানমন্ডি। শাহবাগে কি আমাদের জাতীয় জাদুঘর, ওকে, আর আমাদের এখানে ধানমন্ডি যেটা, এখানে কি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। যদিও এখন এগুলো নিয়ে প্রশ্ন আসবে না, তবুও এটা একটু মনে রাখো, ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এই জন্য অপশনে দিয়েছিল কনফিউজ করার জন্য। আরেকটা হচ্ছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, ঠিক আছে, সেটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে বিজয় সরণিতে। ওকে, আসো আমরা এখন সামনে দিকে একটু মুভ করি।
এখানে দেখো আসলে সবকিছুই বঙ্গবন্ধু কেন্দ্রিক, ঠিক আছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট এক যে স্থান থেকে উৎক্ষেপণ করা হয় সেটা ছিল কোথায়, সেটা ছিল ফ্লোরিডাতে। আর যে রকেট থেকে করা হয়েছিল সেটার নাম ছিল ফ্যালকন 1। ওকে, ফ্যালকন 1 থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। এখানে আমরা বেশি টাইম দিব না, কারণ এই ধরনের প্রশ্ন নেক্সট হলো 2025-26 আসার চান্স খুবই কম। ওকে, তারপর দেখো 2018 বিশ্বকাপের ফাইনাল খেলা কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়, সেটা ছিল লুঝনিকি, রাশিয়া। কিন্তু আসলে এই টাইমে বর্তমানে আমাদের ধরো যে নেক্সট যে ওয়ার্ল্ড কাপটা হবে 2026 ওয়ার্ল্ড কাপগুলো কোন কোন দেশে হবে, ইউএস, কানাডা অ্যান্ড মেক্সিকো। ওকে, তারপর 2026 পরে আমাদের যেটা ওয়ার্ল্ড কাপটা হবে সেটা কোথায় কোথায় হবে, সেটা হচ্ছে তোমার ফ্রান্স, তারপর তোমার মরক্কো, স্পেন। তুমি তোমার এখন কাজ হবে আপাতত 2026-এরটা, তারপরেরটা, এইগুলো নিয়ে কাজ করা, ঠিক আছে। এগুলো একটু জেনে রাখা কোথায় কি হবে, আগেরগুলো দরকার নেই। এটা কিন্তু ছিল কারেন্ট অ্যাফেয়ার্স এর কোয়েশ্চেন। ওকে, এরপর আসলে একটু সামনের দিকে যাব আমরা। এখানে আছে হায়ারোগ্লিফিক যে সভ্যতার প্রাচীন লিখন পদ্ধতি। ওকে, হায়ারোগ্লিফিক কিন্তু খুবই ফেমাস, এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। এটা কিন্তু ইজিপশিয়ানদের বা মিশরীয়দের কিন্তু এটা প্রাচীন লিখন পদ্ধতি, ঠিক আছে। এই হায়ারোগ্লিফিক থেকে কিন্তু বর্তমান যে আমরা তো দেখি আসলে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট এনরিচড বা অ্যানশিয়েন্ট যে সিভিলাইজেশনগুলো আছে তার মধ্যে কিন্তু এটা খুবই সমৃদ্ধ। এই মিশরের সভ্যতাটা আমরা জানি সবাই নীল নদের তীরে গঠিত হয়েছিল। এটা কিন্তু শুরুতে প্রায় 5000 খ্রিস্টপূর্বাব্দে গঠিত হয়েছিল, অ্যান্ড এটা কিন্তু মাতৃতান্ত্রিক ছিল যে মিশরের সভ্যতাটা, ঠিক আছে। এরপর দেখো আমাদের আরো যে কয়েকটা তথ্য আছে, যেমন সুমেরীয়, এগুলোর নাম আমরা একটু জানবো। সুমেরীয় সভ্যতার তোমার একটা লিখন পদ্ধতি ছিল, সেটার নাম কি, কিউনিফর্ম। এই কিউনিফর্মটা কিন্তু সুমেরীয় সভ্যতার লিখন পদ্ধতি ছিল। পারস্য সভ্যতা নিয়ে তোমার একটা জিনিস যদি জানতে হয় সেটা কি, সেটা জরথ্রুষ্টবাদ, ঠিক আছে। জরথ্রুষ্টবাদ এটা কি, এটা হচ্ছে কি প্রাচীন পারস্যের একটা রিলিজিয়ন। দেন তোমার ধরো ব্যাবিলনীয় সভ্যতা নিয়ে তোমার জানতে হবে, সেটা কি, রাজা নেবুচাঁদ নিজের একটা কাজ করেছিল, কি করেছিল, নেবুচাঁদ নেজার, তিনি হচ্ছে কি শূন্য উদ্যান বানিয়েছিল। সেটা কোন সভ্যতায়, ব্যাবিলনীয় সভ্যতায়, ব্যাবিলনের শূন্য উদ্যান। তারপর তোমার ধরো যে সভ্যতায় ব্যাবিলনীয়দের আর কি অবদান আছে, আইন প্রণয়নের অবদান আছে। তারপর আমরা যদি আরো কয়েকটা মনে রাখার ট্রাই করি, তোমার মায়ান সিভিলাইজেশন আছে, এরকম আরো বেশ কয়েকটা সিভিলাইজেশন আছে, সেগুলো তোমার আস্তে আস্তে মনে রাখতে হবে এবং টপিকগুলো পড়তে হবে। সিভিলাইজেশন থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে আসলে ডিওতে, সো এই টপিকটা তোমরা খুব ভালো মতো পড়বা। ওকে, এরপর আসলে আমরা সামনে যাই। 7ই মার্চ ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত আসলে এটা। সো এটা মেইনলি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় যে মেয়েদের হল, রোকেয়া হল, সেখানে এক নতুন ভবন বানানো হয়েছিল, 11 তলার একটা ভবন, অ্যান্ড যেটা তোমার ইনাগুরেট করেছিল শেখ হাসিনা। সো ওই টাইমে আসলে খুবই হাইপড ছিল জিনিসটা, ঠিক আছে। কারণ তোমরা তো দেখতে যে আমাদের এক্স প্রাইম মিনিস্টার কোনো কাজ করলে সেটাকে আসলে খুব মানে ঢাক ঢোল পিটিয়ে করতো। সো এই কারণে খুবই হাইপড ছিল, এই জন্য পরীক্ষাও দিয়ে দিয়েছিল। তোমরা এই রিলেটেড ধরো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে টপিকটা এসেছে সেটা কি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে। সো তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তোমার কিন্তু অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় রিলেটেড যত প্রশ্ন আছে, যা যা আছে, কোথায় কোন ভাস্কর্য, কোথায় কি হয়েছে, সবকিছু পড়ে আসতে হবে। ওকে, তারপর দেখো যে 16263 নম্বরে কল দিলে যে সেবা তুমি পাবে, তুমি এখানে কল দিলে মেইনলি তুমি পাবে হচ্ছে আমাদের অ্যাম্বুলেন্স যে সেবাটা আছে সেটা পাবা, ঠিক আছে। কিন্তু তোমার এইখানে আর কি কি আসতে পারে আসলে এক্সট্রা, যেমন ধরো আমাদের 999 কি আমাদের জরুরি সেবা, ঠিক আছে, এগুলো তুমি পাবা। সো এই ধরনের কয়েকটা জিনিস আছে, সেগুলো একটু জেনে নিতে হবে তোমাদের। এগুলো মাঝে মাঝে আসে, স্পেশালি তোমার 999, 333, এগুলো কিন্তু আমাদের শুধু ধরো যে পরীক্ষার জন্য না, আমাদের কিন্তু বেসিক নলেজ হিসেবে বা আমাদের লাইফ সেভিং করার জন্য হলেও কিন্তু এগুলো দরকার। ওকে, তারপর আমরা সামনে যাব। এখানে এসেছে কি, বাংলাদেশের কোন জেলা প্রথম শতভাগ স্যানিটেশনের আওতায় এসেছে, সে হচ্ছে কুমিল্লা। শতভাগ হয়নি আসলে, 99% হয়েছে, বাট এই 1% তার ট্রাই করছে যে আগামী 10 বছরের মধ্যে এটাকে এনে ফেলবে ইনশাল্লাহ। ওকে, সো এটা কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোয়েশ্চেন। সো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কিন্তু আমি বারবার বলি তোমাদেরকে, তোমাদের উচিত কি পরীক্ষার আগের 6 মাসে কারেন্ট অ্যাফেয়ার্স যে বইটা, যেটা তুমি বাজারে পাবা মাত্র 30 টাকা, এটা কিন্তু একদম মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। এখান থেকে তুমি ডিওপিতে প্রায় 50%-এরও বেশি কিন্তু কমন পাওয়ার চান্স থাকে। ওকে, সো এরপর আসো সামনে। ওকে, এখানে আছে যে ড্যাশ টেকসই উন্নয়নে লক্ষ্যমাত্রার অন্তর্গত নয়। এখানে যদি আমরা অপশনস গুলো দেখি, জেন্ডার সমতা, গণতন্ত্রায়ন, তারপর হচ্ছে মানসম্মত শিক্ষা, জিরো হাঙ্গার। মেইনলি গণতন্ত্রায়ন, ডেমোক্রেটাইজেশন, ঠিক আছে, এটা কিন্তু আমাদের টেকসই উন্নয়নে লক্ষ্যমাত্রার মধ্যে না, ঠিক আছে। কারণ আমাদের টেকসই উন্নয়নে ইংলিশ যদি আমরা দেখি একটু, SDG, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস,
ঠিক আছে। সো এটার কিন্তু মূল তোমার লক্ষ্য ছিল 17টা, এখনো আছে, এটা 2030 সাল পর্যন্ত থাকবে। তার মধ্যে কিন্তু গণতন্ত্রায়ন নাই। তোমাদেরকে আমি সাজেস্ট করব তোমরা হচ্ছে এসডিজি 17টা যে লক্ষ্যমাত্রা আছে, ঠিক আছে, এগুলো যে গোলস আছে সেগুলো সব পুরো মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু নিয়মিত প্রশ্ন আসে। ওকে, তারপর দেখো ঢাকার মেট্রো রেল ব্যবস্থার অফিসিয়াল নাম কি? এখন তোমরা নরমালি পারলেও এটা কিন্তু ওই টাইমে আসলে খুব বেশি ফেমাস ছিল না। এখন তোমরা ঢাকায় আসো, কোচিং টোচিং করো বা ঘুরতে আসো, ঠিক আছে, তখন কিন্তু দেখো এমআরটি লাইন দেখলে মনে পড়ে যাবে ম্যাস র্যাপিড ট্রানজিট, কিন্তু ওই টাইমে কিন্তু এটা ওইরকম নর্মালাইজ ছিল না। হয়তো বা কোনো একটা সাম্প্রতিকে ছিল, জিকে বইতে প্রকাশ হয়েছিল, অনেকে পড়ে নাই, তারা কিন্তু মিস করেছে। ঠিক আছে, বাট এটা কি ম্যাস র্যাপিড ট্রানজিট, আরেকটা আছে কি বিআরটি, বাস র্যাপিড ট্রানজিট। ঠিক আছে, ওকে। এরপর সামনের দিকে আমরা শেষের দিকে এসে যাচ্ছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে নতুন সংযোজন, এটা কিন্তু এখন আমাদের লাগবে না, কারণ এটা কিন্তু ওই টাইমের কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা বর্তমানে আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিলেটেড যে তথ্যটা পেতে পারি, আমাদের যে বিমানবন্দরের থার্ড টার্মিনালটা, ঠিক আছে, বিমানবন্দরের থার্ড টার্মিনাল, এইটা নিয়ে কিছু ইনফরমেশন মাঝে মাঝে আসে। সো এটা নিয়ে একটু পড়তে পারো। এটা যে তোমার এটার এটাকে তোমার কে স্থপতি বা এটা কে ডিজাইন করেছে, তার নাম হচ্ছে কি রোহানি বাহারিন। ঠিক আছে, এটা ডিজাইনার কে রোহানি বাহারিন, উনি কিন্তু সিঙ্গাপুরের নাগরিক। সরি, রোহানি বাহারিন, রোহানি বাহারিন। ওকে, বাহারিন, তিনি কোন দেশের? সিঙ্গাপুরের। এই রিলেটেড আরো কিছু ইনফরমেশন তোমরা দেখবা, যে এটা কবে কাজ শুরু হয়েছে, কবে ইনাগুরেট করা হবে। ওকে, তারপর আসে আমাদের একটা প্রশ্ন, সেটা হচ্ছে ওকে, রোজ গার্ডেন বাংলাদেশের একটি, আচ্ছা, রোজ গার্ডেন কিন্তু বাংলাদেশের জন্য অবশ্যই একটা সিগনিফিক্যান্ট একটা জায়গা, সেটা কি ওইটা ঐতিহাসিক ভবন। এটা মেইনলি তোমার হচ্ছে সিচুয়েটেড কোথায়? এটা হচ্ছে তোমার টিকাটুলিতে। ঠিক আছে, টিকাটুলি, এটা হচ্ছে মেইনলি টিকাটুলি। তোমাদেরকে এখন টিকাটুলি শুনে কি, টিকাটুলির মোড়ে একটা হল রয়েছে, গানটা কি মনে পড়ে যাচ্ছে নাকি? টিকাটুলি শুনে এটাই মনে পড়া উচিত। দেখো টিকাটুলিতে একটা এটা হচ্ছে একটা ঐতিহাসিক ভবন। ঠিক আছে, সো এখানে আসলে মেইনলি কি হয়েছিল, এইটা হচ্ছে মেইনলি তোমার 23শে জুন 1949-এর কাহিনী। আচ্ছা, তোমরা যারা হচ্ছে ভিডিওটা দেখছো, তোমরা একটু পজ করে এখন একটু ভাববা যে আসলে এখানে কি হয়েছিল, কমেন্টে জানাবা যে আসলে এই দিনটাতে সিগনিফিকেন্ট কি হয়েছিল বাংলাদেশের জন্য, তারপর কমেন্ট করবা। এখন হচ্ছে তোমরা ভিডিও দেখতে পারো। সো 23শে জুন 1949-এ তৎকালীন পূর্ব বাংলার বা বলতে পারো পূর্ব পাকিস্তানের মানে শত কোটি মানুষ, মানে কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার একটা ফলাফল, তাদের একটা নিজেদের নিজস্ব রাজনৈতিক দল, ঠিক আছে, আওয়ামী মুসলিম লীগ। ঠিক আছে, আওয়ামী মুসলিম লীগ, এটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। তখন কি তৎকালীন আওয়ামী মুসলিম লীগের সভাপতি কে ছিল? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ঠিক আছে, তার নেতৃত্বে, এবং তার সাথে সাথে আরো কয়েকজন ছিল, শামসুল হক ছিল, তারপর শেখ মুজিব ছিল, এরা মিলে কিন্তু আমাদের আওয়ামী মুসলিম লীগটা গঠিত হয়। আওয়ামী মুসলিম লীগ কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সাথে একদম সরাসরি কানেক্টেড। আওয়ামী মুসলিম লীগ হয়েছিল কবে? 1949 সালে। আরেকটা ইনফরমেশন তোমাদের জানতে হবে, 1955 সালে গিয়ে কিন্তু মুসলিম শব্দটা বাদ দেওয়া হয়। এটা কিন্তু বেশ কিছু কারণে বাদ দেওয়া হয়। প্রথম কথা হচ্ছে কি, একটা ইনক্লুসিভনেস, ঠিক আছে, যাতে সবাই যাতে ওন করতে পারে দলটাকে, এমন একটা কারণ ছিল। আর আরেকটা জিনিস কি, তোমার হচ্ছে যে আওয়াম মানে কি, আসলে আওয়াম মানে হচ্ছে কি জনগণ, ঠিক আছে, সাধারণ জনগণ। সো আওয়ামী মুসলিম লীগ মানে কি, মানে সাধারণ জনগণের, মুসলিমদের সাধারণ জনগণের যে একটা লীগ, এরকম একটা কথাবার্তা। ঠিক আছে, কিন্তু পাকিস্তানের মুসলিম লীগ ছিল তখন, সো এই জন্য একটু ডিফারেন্ট করতে, প্লাস এটা যাতে বাংলাদেশের সাধারণ মানুষেরা একটু ইনক্লুসিভনেস হিসেবে নিতে পারে, সবাই যাতে নিজেদের ওন করতে পারে, তাই কিন্তু নামটাকে চেঞ্জ করা হয় 1955 সালে। ওকে, তারপর আমরা সামনের দিকে যাই। জাতীয় সংসদে কাস্টিং ভোট প্রদানের ক্ষমতা সংরক্ষণ করেন কে? আচ্ছা, কাস্টিং ভোট এটা আগে আমাদের জানতে হবে জিনিসটা কি। কাস্টিং ভোট মানে কি, ধরো আমরা এই রুমে টোটাল আছি হচ্ছে, আমি বাদে আরো কয়জন আছে, ধরো 10 জন আছে। ঠিক আছে, আমি একটা ভোটাভুটি করতে বললাম যে আমার ক্লাস কার কার ভালো লেগেছে, 5 জন হাত তুললো, তার ভালো লেগেছে, আর 5 জন হাত তুললো তার কি ভালো লাগে নাই। সেক্ষেত্রে দুটাকে সমান সমান টাই হয়েছে এখানে, এখন টাই ব্রেকার তো করতে হবে। টাই ব্রেকারটা কি হবে, তখন হচ্ছে আমি স্পিকার, এখানে আমি তখন ভোটটা দেবো। হ্যাঁ বললাম, হ্যাঁ আমি তো বেস্ট টিচার, আমার ক্লাসটা ভালো লেগেছে আমার, সেখানে কি ভোটে আমি জিতে গেলাম। সো এইটাকেই বলা হচ্ছে কাস্টিং ভোট। আমাদের জাতীয় সংসদে এই কাস্টিং ভোটটা দেখে
এটা হচ্ছে স্পিকারের ভোট। তোমরা দেখো না আমাদের জাতীয় সংসদে মাঝে মাঝে ভোটাভুটি হয়, তখন কি যদি এমন হয় যে কাজটি মানে তোমার দুই পাশে টাই হয়ে গিয়েছে, তখন স্পিকার নিজের ভোটটা দেয়। তো মজার ব্যাপার কি, বাংলাদেশে কয়েকদিন আগে কি হইতো, তখন কি কোনো এরকম টাই হওয়ার কোনো চান্স আছে? তখন তো ধরো যে ভোটাভুটি হইলে ধরো সংসদে উপস্থিত কয়জন, 250 জন, দেখা যাবে যে 240টা ভোটই একদিকে, স্পিকারও সেম দিকেই ভোট। সো কাস্টিং ভোট বাংলাদেশে লাস্ট কবে হয়েছে সেটা আমার জানা নাই। ওকে, এরপর সামনের দিকে যাই। এরপর হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে মুঘল সম্রাটের কাছ থেকে বাংলার দেওয়ানি লাভ করেন। ওকে, সো মেইনলি আমাদের এখন আগে জানতে হবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা নিয়ে হালকা কিছু জানবো। এটা আসলে গঠিত হয়েছিল 1600 সালে। তারা মেইনলি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের এই উপমহাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় আসলে বাণিজ্য করার জন্য তৈরি হয়েছিল। আর বাংলার দেওয়ানি সেটা একটু জানতে হবে। বাংলার দেওয়ানি টাইমটা কি, ধরো 1600 সালে তারা কি বাণিজ্য করার জন্য তৈরি হয়, তারা বাংলায় আসে আরো একটু পরে, 1600 সালে কিছু পর পরই। তারপর ধরো আস্তে আস্তে তারা বাংলায় ব্যবসা বাণিজ্য করার নামে অনেক কিছু করে, ছলচাতুরি করে। তারপর 1757 সালে আম্রকাননে মুর্শিদাবাদের একটা কি যুদ্ধ হয় না, সেই যুদ্ধে কি সিরাজউদ্দৌলা কি হেরে যায়। হেরে যাওয়ার পরে তারপর কিন্তু লর্ড ক্লাইভ কিন্তু ক্ষমতাটা নিয়ে নেয়। ঠিক আছে, লর্ড ক্লাইভ ক্ষমতা নিয়ে নিল। তারপর এখন মজার ব্যাপার কি, এই যে টাইম ফ্রেমটা, এই টাইমের মধ্যে কিন্তু মুঘল সাম্রাজ্য একদম দুর্বল হয়ে গিয়েছে, তখন ভালো কোনো আর কি সম্রাট আসতেছে না। ঠিক আছে, সো এই টাইমের মধ্যে তোমার 1765 সালে এসে মুঘল সম্রাট ছিল কি দ্বিতীয় শাহ আলম। ঠিক আছে, দ্বিতীয় শাহ আলম সে হচ্ছে ভাবলো যে আসলে বাংলায় ক্ষমতায় কে থাকছে, আমার তো কিছু যায় আসে না, ইংরেজরা যদি আমাকে কর দেয় তাহলে আমার তো সমস্যা নেই, আমি তো টাকা পাচ্ছি। সো এই যে চিন্তাটা, আসলে টাকা পেলেই সব হয়ে যাবে বা টাকা দিয়েই আমি সব করে ফেলবো, এই চিন্তায় কিন্তু আসলে যুগে যুগে অনেক কিছুকে নষ্ট করে ফেলেছে। সো এইটাই, ঠিক আছে, টাকা অবশ্যই লাগবে, টাকা ছাড়া চলা যায় না, বাট এই টাকার নেশায় যখন মানুষজন ধরো যে নিজের দেশকে বিক্রি করে দেয়, তখন কিন্তু খারাপ কিছুই হয়। আলটিমেটলি কি হয়েছিল, এই শাহ আলমের কাছে কিন্তু ক্ষমতা নিয়েছিল, বাংলা দেওয়ানি পেয়েছিল। এই বাংলা দেওয়ানি থেকে কিন্তু ব্রিটিশটা আলটিমেটলি তারা কিন্তু মুঘল সাম্রাজ্যকেও একদম ইতি ঘটিয়েছিল। সেটা কার টাইমে ঘটে, 1857 সালে এসে, খুব বেশি দিন না কিন্তু, তার 100 বছরের আগেই কিন্তু এসে, যখন সিপাহী বিপ্লবে পরাজিত হয় বাংলা সৈনিকেরা, বাংলা বা ইন্ডিয়ান, তারা সবাই মিলে কিন্তু তখন এই দ্বিতীয় বাহাদুর শাহকে মিয়ানমারে তোমার নির্বাসনে পাঠানো হয়। তারপর কিন্তু মুঘল সাম্রাজ্য একদম ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, সো অ্যান্সার কি দ্বিতীয় শাহ আলম। এরপর আসলে আমরা একটু সামনে যাব। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের লাস্ট কোয়েশ্চেনটা, ঠিক আছে, শেষ স্লাইডে এসে আসলে খুব ভালো লাগে। সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রন্থের কোন খণ্ড সর্বশেষ প্রকাশিত হয়েছে? তোমরা একটু কোয়েশ্চেনটা দেখলেই বুঝতে পারবা। ঠিক আছে, ওই টাইমটাতে কিন্তু মানে একদম শেখ মুজিবকে নিয়েই পারলে সব প্রশ্ন আসে, এমন একটা অবস্থা। ওকে, সো এখানে তৎকালীন ওই টাইমটাতে প্রথম খণ্ড হয়েছিল, এটা কিন্তু একটা সাম্প্রতিক প্রশ্ন ছিল। ঠিক আছে, সো এটা এখন আমাদের লাগবে না। সো সাম্প্রতিক আবারও বলি, বারবার বলি আমি যে কথাটা, আমি তোমাদের একদম মাথা খেয়ে ফেলতেছি যেটা বলে, সেটা হচ্ছে ঢাবিক হতে চান্স পেতে তোমার সাম্প্রতিক খুবই গুরুত্বপূর্ণ। তুমি সাম্প্রতিকগুলা অবশ্যই পড়বা পরীক্ষা দেওয়ার আগে, তোমার যাতে প্রত্যেকটা ক্যাপসুল বলো, কারেন্ট অ্যাফেয়ার্স বলো, একদম যাতে মুখস্থ থাকে। ঠিক আছে, সবাই ভালো থাকো। আর তোমরা যারা ক্লাসটা সম্পূর্ণ করলে সবাইকে ধন্যবাদ। আসলে এত লং ক্লাস আসলে করার মানে মনোযোগ রাখা যায় না। আর তোমরা যারা বিএনটি পরীক্ষা দিবা, তোমরা যারা মনের মতো ক্লাস পাচ্ছ না, অনেক জায়গায় হয়তো অনেকে ভর্তি হয়ে গেছো বা হও নাই, সো তোমরা যদি ঢাবিক হওয়ার জন্য একটা ভালো কোর্স করতে চাও, আর এই যে ক্লাসটা করলা এমন জোস ক্লাস যদি করতে চাও, তাহলে অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হতে পারো। ডিসক্রিপশন অবশ্যই পাবা, ডিসক্রিপশন বক্সে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।